হাই, আজকের লেকচারে আমরা প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্টের পার্ট 1 নিয়ে কথা বলবো, যেখানে আসলে আমরা প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্টের প্রসেসগুলো দেখব এবং হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক ম্যানেজমেন্ট পর্যন্ত আমরা কিছু টুলস এন্ড টেকনিক্স নিয়ে কথা বলবো। Before moving into the processes first, we need to understand what is risk. So, what is risk? Risk is any uncertainty. যে কোনো ধরনের অনিশ্চয়তাকে আমরা রিস্ক বলবো। সো রিস্ক এবং প্রবাবিলিটি ওতপ্রোতভাবে জড়িত। সো রিস্ক ম্যানেজমেন্টের চ্যাপ্টারে আমরা অনেকবারই প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলবো, যেখানে আমরা বিভিন্ন অ্যানালাইসিস করবো প্রবাবিলিটি নিয়ে। সো রিস্ক আমাদের কাছে অলওয়েজ একটা নেগেটিভ ওয়ার্ড, রাইট? রিস্ক মানে হচ্ছে উইল নট টেক রিস্ক, রিস্ক নেওয়াটা উচিত হবে না। সো ইট ইজ অলওয়েজ ইন নেগেটিভ সেন্স। ইজ ইট অলওয়েজ নেগেটিভ? আনসার্টেনিটি এটা কি সবসময় নেগেটিভ? এটা কি কখনো আমাদের অনুকূলে থাকে না? সো হোয়াট ডু ইউ থিঙ্ক? There are two types of risk. One is positive, another is negative. So normally আমরা পজিটিভ রিস্কগুলোকে থ্রেট বলি এবং নেগেটিভ রিস্ক যেগুলো আছে সেগুলো, সরি, নেগেটিভ রিস্কগুলোকে আমরা থ্রেট বলি এবং পজিটিভ রিস্কগুলোকে আমরা অপরচুনিটি বলি। Opportunity is also an uncertainty. Opportunity is there is an opportunity I might get 10 টাকা কমিশন from selling this product. আপনি প্রোডাক্টটা সেল করলে হয়তো আপনি 10 টাকা কমিশন পাবেন, বাট ইট ইজ নট সার্টেন ইয়েট, রাইট? সো দেয়ার ইজ অলসো অ্যান আনসার্টেনিটি রিলেটেড টু দ্যাট। সো দ্যাট ইজ এ রিস্ক ইন এ পজিটিভ সেন্স, দ্যাট ইজ কল্ড অপরচুনিটি। সো আমরা এটা যেন কনভিন্সড হই যে রিস্ক নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। ইম্প্যাক্ট অফ রিস্ক নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। সো প্রসেসগুলো আমরা যদি দেখি, প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্টের 6টি প্রসেস আছে। নাম্বার 1, প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, যেখানে আমরা রিস্ক ম্যানেজমেন্টের মেথোডোলজিগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, কীভাবে আমাদের রিস্ক আইডেন্টিফিকেশন মেথোডোলজি কী হবে, কত কত বাজেট আমরা রাখবো, কন্টিনজেন্সি রিজার্ভ থেকে সেগুলো আসবে, টাইম ওয়াইজ, কস্ট ওয়াইজ। সো এগুলো প্ল্যান রিস্ক ম্যানেজমেন্টের পার্ট হিসেবে থাকবে। দেন উই উইল আইডেন্টিফাই দ্য রিস্ক। রিস্ক আইডেন্টিফিকেশন হচ্ছে মেজর পার্ট, যেখানে আমরা আমাদের প্রজেক্টের ডেলিভারেবলের মধ্যে কি কি আনসার্টেনিটিস আছে, ইদার পজিটিভ অর নেগেটিভ, সব কিছু আমরা আইডেন্টিফাই করবো। নর্মালি উই আইডেন্টিফাই দ্য নেগেটিভ ফার্স্ট, যেখানে আমরা নেগেটিভ রিস্কগুলো সবগুলো যতদূর আমাদের পক্ষে সম্ভব হয় আমরা আইডেন্টিফাই করি। কীভাবে করি? ব্রেইনস্টর্মিং সেশনের মাধ্যমে, সাবজেক্ট গ্রুপ মিটিংয়ের মাধ্যমে আমরা এই ধরনের রিস্কগুলো আইডেন্টিফাই করে থাকি। দেন ওয়ান্স উই আইডেন্টিফাই দ্য রিস্ক, এগুলোকে আমাদের ক্যাটাগরাইজ করতে হবে। সো ক্যাটাগরাইজ করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হবে টু পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস হচ্ছে সেই প্রসেস যেটার মাধ্যমে আমরা রিস্কগুলোকে কোয়ালিটেটিভলি সাজাবো, প্রায়োরিটাইজ করব যে কোন রিস্কগুলোতে আমাদের ফোকাস বেশি দিতে হবে, কোন রিস্কগুলোতে আমরা ফোকাস কম দেবো। আমরা এই রিস্ক পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিসের দুটো উদ্দেশ্য থাকতে পারে। নাম্বার 1 বিং যে আমার হয়তো 100 টাকা বাজেট আছে ফর ম্যানেজিং মাই রিস্ক। সো এই 100 টাকা দিয়ে আমি কোন কোন রিস্কগুলোকে ম্যানেজ করবো, এটার জন্য আমাকে প্রায়োরিটাইজ করতে হবে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস বলবে। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমার যতগুলো রিস্ক আছে সবগুলোকে আমি একটা রেডারের মধ্যে নিয়ে আসবো, যে আমার আসলে কোন রিস্কটা কোন ক্যাটাগরিতে পড়ছে। সো আমাদের এই লেকচারের শেষের দিকে আমরা ওইটা নিয়ে একটু ডিটেল আলোচনা করবো। দেন পারফর্ম কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। এখন আসবে যে আমি যে রিস্কটা আইডেন্টিফাই করতে পেরেছি সেটার মিটিগেট করতে হলে সেটার অ্যাসোসিয়েটেড কত ইনভেস্টমেন্ট লাগবে বা সেটা থেকে আমি কতটুকু ইম্প্যাক্টেড হব, সেই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসগুলো কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিসে থাকবে। So once we have identified the risk, we have prioritized them and we have quantified their impacts, and now it is time to plan the risk response. যে আমি রিস্কগুলো যেগুলো আইডেন্টিফাই করেছি এগুলোর জন্য আমার রেসপন্স কী হবে, লাইক হাই প্রায়োরিটি রিস্কগুলোর জন্য আমি কী রেসপন্স নিব যেন না ঘটে। সো যে প্রথমেই যেহেতু বলেছি পজিটিভ রিস্ক নেগেটিভ রিস্ক দুটো থাকতে পারে। সো রিস্ক রেসপন্সেও পজিটিভের জন্য একটা স্ট্র্যাটেজি, নেগেটিভের জন্য একটা স্ট্র্যাটেজি থাকবে। উইল বি ডিসকাসিং ইন সাবসিকুয়েন্ট লেকচার্স। দেন ফাইনালি কন্ট্রোল রিস্ক, রিস্কগুলো যেন আর মানে নেগেটিভ রিস্কগুলো যেন আর না বেড়ে যায় সেটার জন্য আমাদের কিছু এফোর্ট দিতে হবে। দ্যাট ইজ ইন ডিসকাসড ইন কন্ট্রোল রিস্ক প্রসেস। এখন বিফোর জাম্পিং ইন টু দ্য লেকচার, ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অ্যাটিটিউড অফ অ্যান অর্গানাইজেশন অ্যান্ড দ্য স্টেক হোল্ডার্স।
যে কোনো অর্গানাইজেশনের রিস্কের একটা অ্যাটিটিউড থাকে। নর্মালি আমাদের যে কোনো বিজনেসের জন্য রিস্ক ইজ রিস্ক ইজ আনসার্টেন, বাট দেয়ার ইজ রিস্ক দ্যাট ইজ সার্টেন। যে যে কোনো কোনো কিছুই আমরা ভবিষ্যৎ একদম 100% অ্যাসিওর করে কোনো বিজনেস করতে পারবো না, রাইট? সো দেয়ার ইজ অলওয়েজ আনসার্টেনিটি, দ্যাট ইজ সার্টেন, যে দেয়ার উইল বি অলওয়েজ আনসার্টেনিটি। বাট এখানকার যেই আনসার্টেনিটিগুলো আছে সেগুলোকে আমরা একটু তিনটা লেয়ারে ভাগ করব, যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন: রিস্ক অ্যাপেটাইট, রিস্ক টলারেন্স অ্যান্ড রিস্ক থ্রেশহোল্ড। অ্যাপেটাইট হচ্ছে যে কোনো একটা প্রজেক্টের জন্য ওই অর্গানাইজেশনটা যতটুকু রিস্ক অ্যাপেটাইট, দ্যাট মিনস যতটুকু রিস্ক তারা ভোগ করতে রাজি আছে, দে আর উইলিং টু টেক দ্যাট মাচ রিস্ক, that is their risk appetite. Risk tolerance is for that particular project, which is the limit that this company can withstand. এই টলারেন্সের উপরে যদি রিস্কের ইম্প্যাক্ট চলে যায় তাহলে the company will be impacted or maybe bankrupt, right? And the risk threshold is the threshold that we set. Yeah, this is my appetite. আমি কিন্তু আমি একটু উপর পর্যন্ত আর একটু উপর পর্যন্ত থ্রেশহোল্ড সেট করলাম, বাট ইট শুড বি বিলো ইয়ার টলারেন্স, যেটা পাশের পিকচারে আমি ডিপিক্ট করানোর চেষ্টা করেছি। আমরা শেয়ার মার্কেটে অনেকেরই ধরাশায়ী অবস্থা দেখেছি। এটার পেছনে একটাই কারণ যে আমাদের যে থ্রেশহোল্ড ছিল অনেকেরই, আমরা থ্রেশহোল্ডের বাইরে গিয়ে ইনভেস্টমেন্ট করেছি। দ্যাট মিনস উই এক্সটেন্ডেড আওয়ার থ্রেশহোল্ড ওভার আওয়ার টলারেন্স। এক্সাম্পল যদি বলি, যারা শেয়ার মার্কেটে ছিলেন তাদের জন্য একটু বুঝতে আরও সুবিধা হবে, রাইট? লাইক শেয়ার মার্কেটে আমরা অনেকে নিজের 1 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করেছি, রাইট? সো দ্যাট ইজ মাই থ্রেশহোল্ড, যে আমি যদি দ্যাট ইজ মাই টলারেন্স, যে আমি 1 লাখ টাকা যদি আমি লস করি তাও নিজের পকেটের টাকা যাবে। সো এ পর্যন্ত আমি কোনো ঋণগ্রস্ত হব না। বাট আমরা অনেকেই যেটা করেছিলাম যে আমরা আমাদের অনেকে লোন নিয়ে অথবা বিও আমার যেই ব্রোকারেজ হাউস তাদের কাছ থেকে লোন নিয়ে আমরা ইনভেস্ট করেছি। সে ফর এক্সাম্পল 1 লাখ টাকার এগেনস্টে আমি আরও 1 লাখ টাকা লোন নিয়েছি। সো দ্যাট মিনস আমি আমার টলারেন্স যে 1 লাখ টাকা ছিল তার উপরে আরও 1 লাখ টাকা থ্রেশহোল্ডটাকে নিয়ে গেছি, যার কারণে আমরা যখন মার্কেটে ধসটা হলো তখন যারা টলারেন্সের নিচে ছিল তারা অ্যাটলিস্ট দে ওয়ার নট ইন নেগেটিভ, বাট যারা হচ্ছে টলারেন্সের উপরে থ্রেশহোল্ডকে নিয়ে গেছিলো তারা আসলে এখনও হয়তো বা কেউ কেউ ঋণ পরিশোধ করছেন। সো আমার এই এক্সাম্পলটা আনার পিছনে এটাই কারণ যে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আপনার হচ্ছে থ্রেশহোল্ড এবং টলারেন্সের রিলেশনটা কী হওয়া উচিত। অ্যান্ড অ্যাপেটাইট অবভিয়াসলি শুড বি কন্ট্রোল বিলো ইয়োর থ্রেশহোল্ড, অবভিয়াসলি যে আমার অ্যাপেটাইট আমি কমিয়ে রাখবো। এখানে একটা জিনিস বলা জরুরি যে risk appetite for any company will vary from project to project. আমি যদি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ইফ ইউ আর রানিং এ ট্রেনিং ইনস্টিটিউট, আপনি একটা রেগুলার ট্রেনিং, যেটা আপনার রেগুলার সেল হচ্ছে, সেই ট্রেনিংয়ের জন্য যতটুকু আপনি রিস্ক, আপনার অ্যাপেটাইট যতটুকু থাকবে, নতুন কোনো প্রজেক্ট যদি নতুন কোনো ট্রেনিং কোর্স যদি আপনি রান করতে চান, সে ফর এক্সাম্পল আমার জানা মতে এই মুহূর্তে বাংলাদেশে CRISC এটা ট্রেনিং হচ্ছে না। সো আপনি ওই ট্রেনিংটার জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চান, সেই ইনভেস্টমেন্টটা কতটুকু হতে পারে, দ্যাট ইজ হাইলি। একই ট্রেনিং ইনস্টিটিউটের জন্য আপনি একটা রেগুলার ট্রেনিংয়ে আপনার অ্যাপেটাইট হবে একদম মিনিমাম, বাট আপনি হয়তো বা একটা বড় অপরচুনিটি গ্র্যাব করার জন্য আর একটু রিস্ক নিতে আপনার অ্যাপেটাইটটা বাড়াতে পারেন। সো রিস্ক অ্যাপেটাইট ভ্যারিজ ফ্রম প্রজেক্ট টাইপ টু টাইপ, নট দ্য অর্গানাইজেশনস হোল রিস্ক অ্যাপেটাইট। সো ইট হ্যাজ টু বি ক্লিয়ার। নাও রিস্ক আমরা যখন আইডেন্টিফাই করব, সেখানে আমাদের একটা রিস্ক রেজিস্টার আমাদের আউটপুট হিসেবে আসবে, যেখানে আপনারা পাশের টেবিলে দেখতে পাচ্ছেন আমরা রিস্কগুলোকে আইডি ওয়াইজ সাজাবো, রিস্কগুলো স্টেটমেন্ট, হোয়াট ইজ দ্য রিস্ক এই জাতীয় লিখবো, এবং প্রবাবিলিটি অ্যানালাইসিস করবো, দেন ইম্প্যাক্ট স্কোপে, কোয়ালিটিতে, নাকি শিডিউলে, নাকি টাইমে কিসে ইম্প্যাক্ট করবে সেটা লিপিবদ্ধ করবো। সো দ্যাট ইজ দ্য রিস্ক রেজিস্টার। এবং পিরিয়ডিক্যালি উই উইল আপডেট দ্যাট রিস্ক রেজিস্টার, যেটা আমরা নিচের টেবিলটাতে যদি দেখি, রিভাইজড প্রবাবিলিটি দেখবো, রিভাইজড ইম্প্যাক্ট দেখবো, এবং সেই রিভাইজড ইম্প্যাক্টটা কিসের উপরে সেগুলো আমরা এখানে লক করবো। দ্যাট ইজ কল্ড রিস্ক রেজিস্টার।
এখন আমরা পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিসের টুলস অ্যান্ড টেকনিক্স, যেটা প্রবাবিলিটি ভার্সেস ইম্প্যাক্ট ম্যাট্রিক্স, সেটা নিয়ে কথা বলবো। এখানে আমরা একটা স্যাম্পল দেখবো, এরপর আমরা একটা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। যদি টেবিলটা লক্ষ্য করেন, এই টেবিলটা এক পাশে হচ্ছে থ্রেটস, হুইচ আই হ্যাভ সেড দ্যাট নেগেটিভ রিস্ক, অ্যান্ড অপরচুনিটিস হুইচ ইজ পজিটিভ রিস্ক। সো এখানে সব কিছু সাবজেক্টিভ। এখানে কিন্তু যদিও আমরা বলছি কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস এবং ইউ আর সিইং নাম্বারস, ডোন্ট গেট কনফিউজ দ্যাট দিস ইজ কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস উইল গো ডাইরেক্টলি ইনটু মানি, কত টাকা। বাট এখানে আমরা শুধু প্রবাবিলিটি, ইম্প্যাক্ট এগুলো নিয়ে অ্যানালাইসিস করবো। বাট অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে অবভিয়াসলি একটা নিউমেরিক ভ্যালুতে আনতে হবে, যেটা দিয়ে আমরা এই করবো। সো নিউমেরিক ভ্যালুগুলো কীভাবে আসবে? প্রবাবিলিটি অ্যানালাইসিস, যে কালকে বৃষ্টি হবে, what is the probability? We have a program maybe on 16th December. What is the probability of high fog in Bangladesh in 16th December? So those sort of analysis, which is subjective, and obviously SMEs experts will give you the opinion like, oh, what will be the probabilities. অ্যান্ড ইম্প্যাক্টস, নিচের ইয়েতে যদি দেখি, ইম্প্যাক্ট আমরা 5টা গ্রেডে ভাগ করেছি এখানে, যেখানে দেখা যাচ্ছে ভেরি লো, লো, মডারেট, হাই, ভেরি হাই। এটা একটা বোর্ডে বসে আমরা যারা ফোকাস গ্রুপে বসবো, ওই সাবজেক্ট ম্যাটারের এক্সপার্ট যারা, তারা ওখানে রিস্কগুলোকে আমরা নর্মালি হয়তো আমরা ডে টু ডে করে থাকতে পারেন যে ভেরি হাই, ভেরি লো, ভেরি মডারেট, হাই, এইভাবে আমরা গ্রেডিং করি। এখন এই বোর্ডটা রেডি করার জন্য আমার এই ভেরি লোর জন্য একটা পয়েন্ট সেট করতে হবে। সাপোজ ফর দিস বোর্ড, এখানে তারা 0.05 বলেছে, 5% এই ইম্প্যাক্ট ওয়াইজ, লো 10%, মডারেট 20%, হাই 40%, অ্যান্ড ভেরি হাই 80%। এভাবে তারা বোর্ডটা সাজিয়েছে। দিস ইজ ফর থ্রেটস, নেগেটিভ। এবং অপরচুনিটির জন্য যেটা করেছে, যে আপনার একই জিনিস উল্টোভাবে সাজিয়েছে। সো দিস ইজ দ্য প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট ম্যাট্রিক্স। এটা কিভাবে কাজ করে, এজন্য আমরা এই এক্সেলটা দেখি। এখানে 5টা রিস্কের কথা, এখানে সরি 6টা রিস্ক এখানে লিস্ট করা হয়েছে, এবং প্রত্যেকটার প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা হয়েছে। সে ফর এক্সাম্পল কোনো একটা সাবজেক্ট ম্যাটার ফোকাস গ্রুপ ডিসকাশন, এটা বেরিয়ে এসেছে, এবং লোর স্কোর কত, ভেরি লোর স্কোর কত, মিডিয়ামের স্কোর কত, এই স্কোর টেবিলটা এখানে আছে। সো এখান থেকে আমি প্রবাবিলিটি ইন্টু ইম্প্যাক্ট যদি গুণ করি, আমি একটা স্কোর পাবো 0.09 ফর দিস এ, ফর বি 0.01। এইভাবে আমি 6টা রিস্কেরই ইম্প্যাক্ট পেলাম, 6টা রিস্কেরই আমি ইন্ডেক্সটা পেলাম। এখন আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে কালার ম্যাচিং করেছি, যে 0.09 উইল ফল আন্ডার দিস স্কোয়ার অর দিস লিটল পোর্শন অফ দিস বোর্ড, এবং 0.01 will be falling here, 0.56 will be falling here, 0.72 will be falling here, and 0.32 will be falling under 0.36. In between 0.28 and 0.36 we have taken 0.36, and 0.19 will be falling here. এখন সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 6টা রিস্কের মধ্যে কোনটা কোথায় পড়েছে, রাইট? সো ভিজুয়ালি ইট ইজ very much possible to disregard this risk number B from our list as of now. যদি আমাদের 5টা রিস্ক নিয়ে কাজ করার ব্যান্ডউইথ থেকে থাকে, তাহলে B will be the one which we will include from our radar as of now. তারপর যদি আমরা বলি হ্যাঁ আমাদের আসলে না, আমরা 4টা রিস্ক নিয়ে কাজ করতে পারবো, নট মোর দেন দ্যাট, দেন মেবি দিস ওয়ান উইল বি ডিসকার্ডেড, হুইচ ইজ A. সো আমরা আসলে এই 4টা নিয়ে কাজ করব। And then again, if we feel যে না আমরা টপ 3 নিয়ে কাজ করব, so these 3 gives us the top 3, right? These are the top 3 impact wise and criticality wise, C, D and E. So you can easily see here. So আপনি কোয়ালিটেটিভলি প্রায়োরিটাইজ করে ফেলতে পারলেন আপনার রিস্কগুলো। এখন আপনি যখন কোয়ালিটেটিভলি প্রায়োরিটাইজ করতে পারলেন, দেন ইউ উইল পুট ইন্টু কোয়ান্টিটি, যে আমার কত টাকার ইম্প্যাক্ট বা কিছু, ওই জিনিসগুলো আমরা বের করব পরবর্তী লেকচারে গিয়ে। সো এখান থেকে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা করব। এভাবে আমরা অপরচুনিটির ক্ষেত্রেও একই জিনিস করতে পারি, যে আমার যে জিনিসটা 90% প্রবাবিলিটি আছে এবং যেটা পাওয়ার, ইন কেস অফ অপরচুনিটি উই ওয়ান্ট টু গেইন, রাইট? সো পাওয়ার প্রবাবিলিটি হাই, সেটাই একদম ফার্স্ট কোয়ার্টারে পড়বে। দ্যাট মিনস ফর অ্যান অর্গানাইজেশন, if you are managing threats, আপনি চাইবেন যে এখানকার যে রিস্কগুলো সেগুলো না ঘটুক। ইউ উইল পুট all your effort to make this not happen,
অ্যান্ড ইন অপরচুনিটিস ইউ উইল গিভ ইয়োর বেস্ট এফোর্ট টু মেক দিস হ্যাপেন, যেহেতু এটা আপনার সবচেয়ে বেশি ভ্যালু দিচ্ছে। প্র্যাকটিক্যালি যে কোনো কোম্পানির জন্য আমরা চাইবো যে অপরচুনিটিতে যতগুলো আছে রেডারে সবগুলোই আমরা পাই, রাইট? বাট নট অলওয়েজ অল অপরচুনিটিস কামস ফর ফ্রি। আপনার অপরচুনিটি পাওয়ার জন্য কিছু ইনভেস্টমেন্ট করতে হয়। দ্যাটস ওয়াই আমরা হয়তো সবগুলো নিয়ে কাজ করতে পারবো। আমরা সাবসিকুয়েন্ট লেকচারগুলোতে এগুলো নিয়ে এগুলো দেখতে পাবো। So, this is perform qualitative risk analysis. In next lecture, we will be discussing about perform quantitative risk analysis, যেখানে unexpected monetary value নিয়ে কথা বলবো আমরা। So, I hope you will be tuned in and you will be watching the next lecture for expected monetary value. Thank you for being with me.